ওকে ফাইন। এটা এরকম একটা অঙ্ক আছে যে একটি ঝুড়িতে 6 থেকে 50 পর্যন্ত সংখ্যার কার্ড রয়েছে। ঝুড়ি থেকে এলোমেলোভাবে একটি কার্ড তোলা হলো। তোলা কার্ডের সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তো 6 থেকে 50টি কিন্তু হচ্ছে 50টা 6 তাহলে একটা বাদ যাবে। তাহলে কিন্তু কত হচ্ছে 44টা কথা, বিয়োগ দিলে কিন্তু 44টা কথা, কিন্তু একটা বাদ যাবে কারণ এটা বেশি হবে, 50টা হবে +1, তাহলে কত হচ্ছে 45টা হচ্ছে হইতেছে, তাই না? তাহলে 6 থেকে 50টা মধ্যে পূর্ণ সংখ্যা হবে, সরি মানে পূর্ণ সংখ্যাটাই হবে, তিনের বেস কাটে পূর্ণবর্গ সংখ্যা, কী বলছে পূর্ণ সংখ্যা না পূর্ণবর্গ সংখ্যা বলছে। নাহলে কার্ডটি তোলা হলে পূর্ণবর্গ সংখ্যা হতো, তাই পূর্ণবর্গ, তাহলে তিনের বেস কাটলে নয়, দুইয়ের বেস কাটলে হয় না 4, 6 থেকে 4 দিলে তো কম হয়ে যায়, 2 হবে না, তিনের বেস কার, 4-এর বেস কার, 5-এর বেস কার, 6-এর 7-এর বেস কার হয়, কিন্তু 8-এর বেস কার হয় না। তাহলে কয়টা আছে 1 2 3 4 5, 5টি পূর্ণবর্গ কয়টা আছে 5টি। তো সম্ভাবনা কত 45, সমগ্র ফলাফল 45টি এবং অনুকূল ফলাফল আছে 1টি, তাহলে 9 ভাগ, এটা অ্যান্সার। তাহলে এখানে ট্রিকি কোনটা? ট্রিকি হলো 6 থেকে 50, এখানে কিন্তু এটাই মাথা ঘুরিয়ে দেবে আর কি। তাহলে 50 তাহলে 1, তাহলে কত হচ্ছে 45টি। এখন এক বার্ষিক শতকরা মুনাফা হার কত টাকা হলে 10 বছরের সরল মুনাফা আসল অর্ধেক, সরল মুনাফা আসলের অর্ধেক, বার্ষিক শতকরা মুনাফা হার কত হলে 10 বছরের সরল মুনাফা আসলের অর্ধেক? তাহলে আমরা মুনাফা জানি কি, IC/PRN, হ্যাঁ, একশো দিলাম আর কি। তাহলে এখানে কি প্রশ্নের মধ্যে মুনাফার অর্ধেক বলছে, 10 বছর মুনাফার অর্ধেক, তাহলে মুনাফা, তাহলে কী আছে সরল মুনাফার আসলের অর্ধেক, সরল মুনাফা আসলের অর্ধেক, আসল কত P/2 অর্ধেক, তাহলে এর মান কত, মানে এটা, আর এর মান এটা কাটাকাটি করলে এখানে এর মান পাওয়া যাবে, হার কত পাওয়া যাবে। ওকে, পরেরটা হচ্ছে এরকম যে এটি সমকোণী ত্রিভুজের ভেতরে একটি বৃত্ত অঙ্কন করলে বা আঁকা হয়েছে আর কি, যে বৃত্তটির ত্রিভুজের 3টি বাহু স্পর্শ করে, এই একটা ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত রাখা হলো, বৃত্তের 3টি বাহুকে স্পর্শ করে, ত্রিভুজটির 2টি বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 আর একটা বাহুর দৈর্ঘ্য আছে 24, এই 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এটা বলা আছে যে একটা সমকোণী ত্রিভুজে ভিতরে একটা বৃত্ত আছে, বৃত্তটা কি, এটা অন্তর্বৃত্ত আর কি, অন্তর্বৃত্তটা ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত আছে, এই বৃত্তটা 3টে বাহুকে স্পর্শ করে, একটা বাহুর দৈর্ঘ্য 24 মিটার আর একটা বাহুর 10 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে বৃত্তের ব্যাসার্ধটা আমরা নিয়ে করতে, সমকোণী ত্রিভুজের অন্তর্লিখিত, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি, তাহলে আমরা 3টে বাহুর যোগফল, তাহলে আমরা জানি, কিন্তু এই ক্ষেত্রে একটা ভাগ বিয়োগ দিতে হবে, কারণ সি বাহুটি বিয়োগ, তো ত্রিভুজ সমষ্টি মাইনাস 3টা, তাহলে এইখানে কিন্তু এইটাই ট্রিকি আর কি। তাহলে ABC, তাহলে আমরা সি মানে কী পাবো? এখন আমরা ওই পিথাগোরাসের সূত্র দেবো, পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, আমরা সি পাবো, সি মানটা এখানে বসে দেবো, বসে দিলে বৃত্তের ব্যাসার্ধের মানটা আমরা পেয়ে যাবো আর কি। ঠিক আছে, কারণ বৃত্তের ব্যাসার্ধ কিন্তু এটা, এই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই বৃত্তটা ব্যাসার্ধ, তাহলে আমরা এইভাবে সাবলিমিট হলো। এখন এই বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে, বা এটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সেক্ষেত্রে আমরা ওই AB-C/2 এটা এই সূত্রে করতে হবে। আচ্ছা, আরেকটা অঙ্ক সেরকম যে 8x মাইনাস 5y মাইনাস 9 এগুলো 0 হয়, তাহলে এটা তো আছে, এটা সরলরেখা দুইটি পরস্পর সমান্তরাল হলে বি এর মান কত? তাহলে বি এর মান নির্ণয় করতে বলছে, তাহলে ওয়াই এ রাখলাম, এটা পার করে দিলাম, তাহলে ওয়াই মানটা শুধু এটা মান পড়ে গেলাম, এটা কত বি। তাহলে এখানে এম ওয়ান মান কত হচ্ছে, এম এর মান হচ্ছে এটা, আর দ্বিতীয় সমীকরণে M2 মান হচ্ছে কত, ওই ওয়াইটা এক জায়গায় রাখি পেয়ে গেলাম মাইনাস। এখন কত হলো এটা তাদের ঢাল নির্ণয় করতে হবে, M1 সমান M2, তাহলে M1 সমান M2 হলে M1 মানে হচ্ছে কত এটা, আর M2 মানে হচ্ছে এটা, তাহলে বির মান আমরা পেয়ে যাবো, এই বি মানটা এখানে আছে। আচ্ছা, পরেরটা দেখি যে এই যে 4 -1 + 1 আছে, এটা উৎপত্তি বিশ্লেষণ করলে কী করতে হবে, ওইটা ভাঙতে হবে, ভাঙে ওই A+B অল স্কয়ারের সূত্র করতে হবে, A+B অল স্কয়ার সূত্র করলাম, করার পর এখন এখানে তো আমরা অতিরিক্ত নিয়েছি A² + B² তাহলে এখানে কিন্তু একটা অতিরিক্ত থাকে, 2 4, কিন্তু এখানে তো এ না কিছু, তাহলে এখানে একটা 4A² কি বিয়োগ দিতে হবে, দিয়ে আমরা এটা সূত্র হলো, তাই এই জিনিসটা করতে হবে, পারি বাট ওই সময় মাথা আসছিল আর কি। আচ্ছা, এটা কী ছিল, এই যে এটা 20A-30B 50C হয়, তাহলে ABC এর মান কত? তাহলে ABC এর মান আমরা কী বললাম, BC ইকুয়াল নিলাম, করলাম মানে AB এটা কম্পেয়ার করবো, এই দুটো কম্পেয়ার, বা তারপরে এই দুটো কম্পেয়ার করবো, তাহলে এই দুটো কম্পেয়ার করলে আমরা এর মান পাচ্ছি, এর মান হচ্ছে, তাহলে আমরা দিলাম কে দিলাম,
দিলাম কে, ধরুন এটা দিলাম কে, কে দিলে এর মান পেলাম, এভাবে করা যায়, এভাবে করা যায়। তা ধরি আমরা এটা সমান কে দিলাম, তাহলে এর মান পাইলাম, বির মান পেলাম, সির মান পেলাম। ওকে, এখন আমরা যে এই অনুপাত দিলাম, অনুপাত দিয়ে আমরা উভয় পক্ষে কি 300 দিয়ে গুণ দিলাম, লসাগু 300 দিলাম, 300 দিয়ে গুণ দিলাম, তাহলে 300 দিয়ে গুণ দিলে আমরা এইটা মান এটা মান এটা মান চলে আসলো, এটা আনসার। সহজ। একটা অঙ্ক আছে এরকম যে, এই অঙ্কটা একটু ঠিকই আছে, যে একটি পণ্যের লিখিত মূল্যের উপর 20% ছাড় এবং তারপরে আরও 5% ছাড় দেওয়া হলো। তো ওই 2বার ছাড় দেওয়ার পরবর্তী যদি একেবারেই এককালীন কত শতাংশ ছাড় দেওয়া হয়, তাহলে ওই পণ্যের একই পরিমাণ মূল্য ছাড় পাওয়া যাবে আর কি। প্রশ্নটা একবার ক্লিয়ার হয়, যে একটি পণ্যের লিখিত মূল্যের উপর 25% ছাড় দিছে, আবার 5% ছাড় দিছে, দেওয়ার পর 2বার ছাড়ের পরিবর্তে যদি একবারে এককালীন কত শতাংশ ছাড় দিলে, তাহলে একই পরিমাণ মূল্য ছাড় পাবে। তাহলে একেবারে মানে 2বার ছাড় না দিয়ে একবারে যদি 15% ছাড় দিত বা 25% ছাড় দিত, তাহলে এটা কত ছাড় দিলে এখানে কত ছাড় দেওয়া হলে তাহলে একই পরিমাণ মূল্য ছাড় পাওয়া যাবে আর কি। তো সেক্ষেত্রে আমরা ধরলাম মূল্য 100 দিলাম, তাহলে 20% ছাড় কত, 100 80, আবার 5% ছাড় কত, তাহলে হচ্ছে 75 হচ্ছে। এখন কত হলো, এই মূল্য দাম কত 100 এবং চূড়ান্ত মূল্য কত হচ্ছে 76, তাহলে 100 থেকে 76 বিয়োগ দিলে 28, 24। তাহলে এককালীন ছাড়ে 100 টাকাতে এককালীন ছাড় 24টা দিতে হবে, তাই না? এককালীন ছাড় দিতে হবে 24 টাকা, তাহলে 20% এবং 5% দেওয়ার পরবর্তীতে একেবারেই 24% ছাড় দিলেই এটি কী হবে, সুবিধা পাওয়া যাবে আর কি। খুব সহজ হলে হবে। এখন 20% কত, 76 থেকে 100, 24 এককালীন 24% ছাড় দিলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন যাব যে একটি চৌবাচ্চার 2 মিটার প্রস্থ 1.5 মিটার, সরি দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1.5 মিটার এবং গভীরতা 60 সেন্টিমিটার, চৌবাচ্চাটি ধারণ ক্ষমতা কত? তাহলে এখানে আমি সমস্যা ছিল যে মিটার, সবগুলোকে আমার কী করতে হবে, সেন্টিমিটার করতে হবে। তো 2কে 200 সেন্টিমিটার, আর 150 সেন্টিমিটার, আর এটা 60 সেন্টিমিটার। তাহলে আমরা আয়তকে দৈর্ঘ্য প্রস্থ গভীরতা এটা পেয়ে গেলাম, পেয়ে গেলাম। এটা এখন তো এটা মিটার এলো, এখন কি লিটার নিয়ে আসতে হবে, কত লিটার নিয়ে আসতে হবে, তাহলে তোমার 1000 দিয়ে ভাগ দিতে হবে আনসার। কিন্তু আমার কাছে সমস্যা ছিল যে আমি সবগুলো মিটার দিয়ে করার চেষ্টা করছিলাম, মিটার দিলে হবে কিন্তু যেটা ডিফিকাল্ট হয় এটা সেন্টিমিটার করতে হবে, সবসময় ছোটো মানে ছোটো একক নিয়ে করতে হয়। আচ্ছা, তারপর আছে যে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকারের ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 8 সেন্টিমিটার হলে এর আয়তন কত? তা 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ভূমির উপর 10 সেন্টিমিটার বাহুর 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 18 সেন্টিমিটার হলে এর আয়তন কত? দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল কত, 10 সেন্টিমিটার ক্ষেত্রফল কত হবে, 100 বর্গ একক। তাহলে আমরা জানি পিরামিডের আয়তন সমান এই সূত্রটা মেন, তাহলে তোমার হচ্ছে তোমার ক্ষেত্রফল গুণ উচ্চতা মানে 1/3 মানে 1/3 গুণন ভূমি, এবার বলতে পারি যে ভূমি ক্ষেত্রফল উচ্চতা ভাগ 3, তাহলে ভূমি উচ্চতা চলে আসবে। তাহলে এখানে পিরামিড, অর্থাৎ একটা বর্গাকার ভূমির উপর পিরামিড, একটা বর্গাকার ভূমির উপর যদি পিরামিডের কথা বলে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এভাবে করতে হবে যে আগে এটা বর্গ ক্ষেত্রফল নিলাম, তাহলে বর্গাকার ক্ষেত্রফল নির্ণয় করলাম, এই যে বর্গাকার ক্ষেত্রফল নির্ণয় করলাম, ক্ষেত্রফল নির্ণয় করার পরে আমরা কাজটা করবো আর কি। তখন আমরা এই যে ভূমির ক্ষেত্রফল মানে উচ্চতা, এই যে উচ্চতা নিলাম, ভূমির ক্ষেত্রফল নিলাম, নেওয়ার পরে যেহেতু এই পিরামিড 3-এর এটা বর্গাকার হলে তো বড় 4টি বর্গাকার হইতো না, তাহলে 3 মনে করতে এইরকম হয়, এটা মনে কর পিরামিড, এই যে এটা, তাহলে এটা যদি আমরা ধরি একটা গোলক ধরি, তাহলে 4-এর 1 না, মানে 3-এর 1 অংশ, এটা এইভাবে করতে হয়েছে। তারপরে দেখি যে একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে সম্পূর্ণ পৃষ্ঠার ক্ষেত্রফল কত? একটি বর্গের ঘনের, একটি ঘনের এক বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার, তাহলে সম্পূর্ণ পৃষ্ঠা কত? তাহলে এক বাহুর ঘন কত, এত, তাহলে আমরা শিখছি ঘন, এই যে ঘন, এই ধরলাম একটা ঘন, এটা ধরলাম ঘন, এটা ঘন, ঠিক আছে। তাহলে এই ঘন একটা পৃষ্ঠে, এই পৃষ্ঠটা, এই পৃষ্ঠটা নাম এই পৃষ্ঠটা, এই পৃষ্ঠটা কত আছে, এই পৃষ্ঠটা ক্ষেত্রফল নির্ণয় করতে, তাহলে 6 স্কোয়ার, না তাহলে 6টা পৃষ্ঠ আছে, আর একটা জন্য কি যে স্কোয়ার, একবার স্কোয়ার, তাহলে এই জন্য মান চলে আসবে। ওকে, আচ্ছা, এটা সাইনে, এটা
সাইন এ মান 2 এবং কস আর কস মান এটা হলে আর এর মান কত? তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, দুটো মান নিলাম, দুটোর উপরে নিলে কি আমরা গ্রহণ করবো, তাহলে এটা স্কোয়ার এটা স্কোয়ার, তাহলে আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার বলা যায় এইটা করলাম, করার পরে আরটা কমন নিলাম, সাইন স্কোয়ার কস স্কোয়ার ছিল, এটা ক্যালকুলেশন করলাম, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 16, তার এর মান চলে আসলো। হ্যাঁ, আচ্ছা পরে দেখি যে একটি গোলকের ব্যাসার্ধ 16 সেন্টিমিটার হলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? তো গোলকের ব্যাসার্ধ যদি পৃষ্ঠের ক্ষেত্রে আর সবসময় আমরা দেখি ব্যাসার্ধকে ব্যাস করতে হবে, ব্যাসকে ব্যাসার্ধ করতে হবে 8 সেন্টিমিটার, পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাকে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার মান বসালেই চলে আসবে। আচ্ছা এটি কি আছে, একটি সাইন থিটা মান এত হলে, আচ্ছা কোন চতুর্ভুজে পড়ে আর কি, তাহলে আমরা যদি বিজোর, তাহলে এটা কি 5 বিজোর না, তাহলে এটা কস হবে, আর এটা কি 5 বার ঘুরছে, তাহলে এই যে 1 2 এই 4 বার, এই 5 বার, 5 এই এখানে প্রথম দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে কস হবে, কস প্লাস হবে। ওকে, একটি কোণের ব্যাস 12 সেন্টিমিটার এবং আয়তন এত 48 পাই হলে কর্ণটির উচ্চতা কত? তো কর্ণের আয়তন কত? কর্ণের আয়তন কি 1/3 পাই আর স্কয়ার ইস, এটা আমরা কি কর্ণের আয়তন জানি, তাহলে কোণকের আয়তন কি 1/3 পাই আর স্কয়ার ইস, পাই আর স্কয়ার ইস, এটা আমরা কি করতে মান বসে দিয়ে ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা পরেরটা দেখি যে একটি বর্গের ছাদের দৈর্ঘ্য 20 মিটার, ছাদটির ঢাকতে 5 মিটার বাহু বিশিষ্ট কতগুলো টানানোর প্রয়োজন কি? তাহলে ছাদের দৈর্ঘ্য আমরা পাচ্ছিলাম, ছাদের ক্ষেত্রফল নির্ণয় করবো, তারপরে আমরা এই যে টাইলসের ক্ষেত্রফল নির্ণয় করবো, নির্ণয় করে এবার ভাগতে হয়ে যাবে, এটা সহজ অঙ্ক। তাহলে 24 সেন্টিমিটার ব্যাস এবং 6 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি নিরেট বেলুনের গলি তিনটি গোলক আছে, বেলুন গলিয়ে মানে এটা 24 সেন্টিমিটার ব্যাস এবং 6 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি নিরেট বেলুন, তাহলে এইটা সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি নিরেট বেলুনে গলেছে, গলে 3টে গোলক তৈরি করেছে, গলে 3টে গোলক তৈরি করা হলে প্রতিটি গোলকের ব্যাসার্ধ কত হবে? তো প্রতিটি গোলকের ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে হবে কীভাবে, তো বেলুনের ব্যাস আছে এত সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ আছে কি 2 ভাগ এত, উচ্চতা আছে এত, তাহলে এই উচ্চতা আছে তাই না, তাহলে বেলুনের ক্ষেত্রফল কত, আয়তন কত, তাহলে পাই আর স্কয়ার এস, বড় পাই আর স্কয়ার এস, তাহলে এর মান চলে আসলো। আবার গোলকের আয়তন কত 4 3 পার আর কিউব, 4 3 পার আর পাই আর কিউব, এটা আসলো। তাহলে প্রশ্নের মধ্যে 3টি গোলকের আয়তন আছে, বেলুনের আয়তন 3টি গোলকের আয়তন ইকুয়াল টু বেলুনের আয়তন, এটা হচ্ছে এটা, তাহলে আমরা এখানে আর এর মানটা ঘেঁচে ঘেঁচে পেয়ে যাবো। এটা কিন্তু সব থেকে আসলে এই যে বেলুনের সূত্রটা কবি মানে পাই আর স্কয়ার এস, আর এটা গোলকের আছে গোলকের আয়তন আছে 4/3 পাই আর কিউব, গোলকের আয়তন কিউব, আর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রে আছে পাই আর 4 পাই আর স্কয়ার। আর কাছে আরও আছে, প্রশ্নটা ছিল এরকম যে কলার দাম যদি 3/5 যদি কমে যায়, তাহলে 75 টাকা আগের থেকে 5টি কলা বেশি পাওয়া গেল। এটা এই প্রশ্ন কিন্তু অনেকবার হয়, একটা প্রশ্ন ঘুরিয়ে আসা আবার, তাহলে তাহলে প্রতি 5টি কলার দাম বর্তমান কত? তাহলে কলার দাম যদি 100 টাকা কমে যায় তাহলে এত টাকা, তাহলে 1 টাকা কমে যায় এত, তাহলে 75 টাকা কত হবে, এত হবে, তাহলে 75 টাকায় কমে এত, তাহলে 75 টাকা এত আসলো, ঠিক আছে। তো 5টি কলার মূল্য এটাতে গুণ দিতে হবে, মানে এটা 5টি কলার মূল্য, অর্থাৎ 75% মানে এত টাকা এত পার্সেন্ট কমে যায়, 75 থেকে বেশি কমে গেল, কমে 100 থেকে এত কমে গেছে না, তাহলে 100 থেকে কমে গেছে এত পার্সেন্ট 100 টাকা কমে যায় এতটা, তাহলে 1 টাকা কমে যায় এত, তাহলে 75 টাকা কত কমে, 75 টাকা কমে এতটা, ঠিক আছে। 75 টাকা কমে কিন্তু এতটা কলার মূল্য ইকুয়াল হয়েছে 5টি কলার মূল্য, এটা কিন্তু 5টি কলার মূল্য, ঠিক আছে। তাহলে 5টি কলার মূল্য যদি এত টাকা হয় তাহলে 1টি কলার মূল্য ভাগ দিতে হবে, তাহলে 12টি কলার মূল্য কত হবে, ডর্জন, সরি প্রতি ডর্জন, মানে ডর্জন প্রতি ডর্জন, 5জন না প্রতি ডর্জন, প্রতি ডর্জন, তাহলে 1 ডজন কলার মূল্য কত, 12টি কলার মূল্য তাহলে এত চলে আসবে। পরেরটা দেখি যে একই হারে মুনাফা কোনো মূলধনে এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 960 টাকা, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা
1008 টাকা হলে মুনাফা হার কত? তো মুনাফা আছে তোমার কত, হার আছে তো প্রশ্নের মধ্যে চক্রবর্তী বিশ্লেষণ এটা নিলাম, আর 2 বছর হতো 2 বছর, এটা 2 বছর হতো, তাহলে ভাগ দিলাম, ভাগ দিয়ে আরে মান চলে এটা সহজ, আরে মান চলে জ্ঞান চলে আসলো। মানে প্রশ্ন বুঝতে হবে, তাহলে 21 মুনাফায় মূলধনে এক বছর অন্তর চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা আমরা জানি কি সি সমান পি 1+R100 ভাগ 1 বছর, 1 বছর 2 বছর 2 বছর, তাহলে এটাতে ভাগ দিলে তো কাটাকাটি গেলে চলে 5 চলে আসলো কি, আর পিবি কাটা যায়, এটা চলে আসলো 1 বছর বলতে শুধু শুধু এইটাই থাকে, এখানে 1 থাকে, 1 থাকে, কিন্তু 1টা দিক দিয়ে কি ভাগ বিয়োগ হলো, কাটাকাটি চলে আসলো। আচ্ছা, এটা আছে যে ক খ একত্রে একটি কাজ 10 দিনে করতে পারে। ক 1 বছর, ক একা কাজটি 5 দিনে করতে পারে, তাহলে খ একা কাজটি কত দিনে করতে পারে, সহজ একটা। ককে একত্রে, তাহলে ককে একত্রে করে 10 দিনে, তাহলে 10 দিনে করে এক অংশ, তাহলে ককে একত্রে করে একটি কাজ, তাহলে 10 দিনে করে এত অংশ, তাহলে এক অংশ করতে এত অংশ করে, এক দুই ক খ। একাই করে কত, একাই করে তোমার 15 দিনে, তাহলে এত অংশ, ঠিক আছে। মানে 10 দিনে করে একত্রে এক অংশ, একদিনে কত করবে, এত অংশ, ক খ একদিনে কত করবে, এত অংশ, এটা বিয়োগ দিতে হবে, বিয়োগ দিলে কত আসবে, ক খয়ের ক্ষয়ের অংশ চলে আসলো, খ এত অংশ করে একদিনে, তাহলে এত অংশ করবে, এক অংশ করবে একদিনে। মানে আমরা এগুলো সহজ অঙ্ক, বাট ঘুরিয়ে দিয়েছি আর কি, এটাকে করেছিলাম। তারপরে দেখি যে বর্তমান বাবার বয়স মেয়ের বয়সের 3 গুণ, বাবার বয়স মেয়ের বয়সের 3 গুণ, তাহলে মেয়ের বয়স তো মেয়ের বয়সে এক্স হবে, বাবার 3x হবে। আচ্ছা, তাহলে 10 বছর পর বাবার বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে, মেয়ের বর্তমান বয়স কত, তাহলে ধরি বর্তমান বয়স ধরলাম এক্স বা ক ধরলাম, বাবার বয়স হবে কত, মেয়ের বয়স ক হলে বাবা 3 ক, 10 বছর পর হবে, তাহলে 3 ক। এখন কথা হলো যে 10 বছর পর হলো বয়স, মেয়ের বয়সের 3, বাবার বয়স মেয়ের বয়সের দ্বিগুণ, বাবার তোমার কি বাবার বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে, তাহলে বাবার মেয়ের বয়স কত, এটা মেয়ের বয়স, এটা মেয়ের বয়স, তাহলে মেয়ের বয়সের দ্বিগুণ হবে, তাহলে মেয়ের বয়স, বাবার বয়স কত, বাবার বয়স 3 10, আর মেয়ের বয়স এটা এই মেয়ের বয়সের দ্বিগুণ, মেয়ের বয়সের দ্বিগুণ বাবার বয়স, এটা মেন কাহিনি। আমি মাছ লিখলাম যে রংটা করে রিভিশন দিই, এটা আমি বুঝলাম, ঠিক আছে। মেয়ের বয়স এই দ্বিগুণ করতে হবে, তারপর এটা এই যে দুইটা একত্রে এত অংশ নিয়ে বিয়োগ করতে, বিয়োগ করে খরচ পাবে। তারপরে এটা অঙ্ক ছিল, এই অঙ্কটা ছিল ওই যে তোমার মুনাফার অঙ্কটা, তাহলে দুইজন চক্রবর্তী মুনাফা 17টা, এটা 2 বছর, 1 বছরের জন্য এটা 2 বছর, এটা নিয়ে ভাগ করে দিলে অঞ্চলে আসবে। তারপর এটা ছিল ওই যে এত বছর কমে যাওয়ায় 75 টাকা আগের থেকে 5টি কলা বেশি হলো, তাহলে 1টি কলা নির্ণয় করতে হবে, 75 টাকা 1টি কলা নির্ণয় করলে চলে আসলো, 12টি কলা 1 ডজন নির্ণয় চলে আসলো। তারপরে অঙ্কটা ছিল যে এটা গ্লোকের সেন্টিমিটার এত সেন্টিমিটার হলে, তাহলে এটা আমরা ওই বেলুনের করতে পারি, বেলুনের আয়তন নির্ণয় করবো, তারপরে গ্লোকের আয়তন নির্ণয় করবো, বেলুনের কোথায় দিয়ে ওই সমান করে আরের মান চলে আসবে। আচ্ছা, এখন কি হচ্ছে একটি বর্গের ছাদের দরকার, আচ্ছা ওই ছাদের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলে ভাগ দিতে হবে। আচ্ছা, টাইলস ভাগ করতে হবে। আচ্ছা, এটা তোমার একটি আয়তন সেন্টিমিটার, কোনো কর্ণকের আয়তন হচ্ছে তোমার ওই যে πr² H/3, মানে আয়তন। তারপরে একটি গোলকের ব্যাস এত সেন্টিমিটার হলে পিটলের ক্ষেত্রফল ব্যাস এত সেন্টিমিটার হলে, তাহলে ক্ষেত্রফল হচ্ছে πr² H চলে আসবে। তারপরে আমরা সাইন থিটা মান চলে আসবে, পাবো। তারপরে আমরা এর মান, এটার মধ্যে আমরা ওই যে গণকের সম্পূর্ণ কিছু স্কোয়ার দিয়ে আমাদের এত খ্রিস্ট মান চলে আসবে। তারপর এটা হচ্ছে পিরামিডের আয়তন আছে এত, তাহলে পিরামিডের আয়তন কত, এটা আয়তন, তাহলে ভূমি এত, তাহলে ভূমির ক্ষেত্রফল উচ্চতা নিয়ে মান গেছে করতে হবে। তারপর একটি চৌবাচ্চার দৈর্ঘ্য এত সেন্টিমিটার এবং এত চৌবাচ্চার ক্ষেত্রে আয়তন কোথাও, চৌবাচ্চার আয়তন নির্ণয় করতে হবে, তাহলে সবটাকে মিটারকে সেন্টিমিটার নিয়ে আয়তন করতে হবে। তারপর এটা ওই, আচ্ছা এটা ছিল না, ওই যে এটা ছিল ওই পণ্যের লিখিত মূল্য, লিখিত মূল্য 2বার নির্ণয় করতে হবে, 100% ছাড় 20% ছাড়, তারপরে আবার ছাড় দিতে হবে 80% ছাড়, তাহলে 76 100 100 24 টাকা, তাহলে একবারে ছাড় দিলে 24টা ছাড় দিলেই মান্থলি আসতো, এটা তো লাভ হইতো আর কি ওটাই। আর তারপরে এটা যদি এত হয়, তাহলে এটা আমরা ধরলাম কে দিলাম, এই মানটা দিলাম কে ধরে আমরা ওই গ্যাসিং করবো, হ্যাঁ। তারপর এটা ধরলাম ওই যে এ প্লাস অনেক সতর্ক বা অতিরিক্ত এটা আছে, এটা দিয়ে পরে এ প্লাস মানে করতে পারবো উৎপাদক বিশ্লেষণ। তারপরে এটা আছে ওই সেম অবস্থা, এটা M1 মান নির্ণয় করবো,
এবার M2 এর মান নির্ণয় করবো, নিয়ে M1 সমান M2, তো বির মান চলে আসলো। বির মান কত? বির মান আসলো। তারপরে যে কী বলছে যে বৃত্তের ব্যাসার্ধ, এই অন্তস্থ বৃত্তের যে ব্যাসার্ধটা নির্ণয় করতে হচ্ছে, এটা এই অতিভুজের মান নির্ণয় করবো। আর মেন সূত্র হলো সে A + B - C/2, তাহলে সি মানে বসে দেবো, যেমন চলে আসবে। তারপর এখানে কি আছে, ওই মুনাফা আসলে অর্ধেক, তো আসলে অর্ধেক কি, এই যে আমরা আই হিসেবে PRN, তাহলে আই এসে PRN আসলে অর্ধেক, মুনাফা কি আসলে অর্ধেক, তাহলে আসলে সূত্রের মধ্যে, তাহলে আই মানটা বসে দেবো, তখন আসলে অর্ধেক দিয়ে আর মানটা চলে আসবে, তাহলে মুনাফার আমরা মান চলে আসবে, আর মানটা পাবো আর কি, মুনাফা হার কত হলে, মুনাফা হার। আচ্ছা, তারপরে কি আছে, ওই যে পূর্ণবর্গ কত আছে, কত পূর্ণবর্গ আছে, তাহলে এই যে শব্দটিকে কত আছে, তাহলে আমরা এখানে 5টা পূর্ণবর্গ আসলে ওই সমান চলে আসলো। ওই শতকরা কিছু অঙ্ক আছে, এটা এরকম মজার, যে কোনো সংখ্যা থেকে সংখ্যাটি 40-এ বিয়োগ করলে তার 30 থাকবে, সংখ্যাটি কত? তো 40 থেকে বিয়োগ করলে তাহলে সংখ্যাটি এক্স থেকে এক্সের 40 বিয়োগ করলে সংখ্যাটি 30 হবে, এই যে সহজ। তাহলে আমরা শেষ তাহলে কত সংখ্যা দিলাম, এক্স থেকে কিন্তু 40 বিয়োগ, তাহলে 4x এত পার্সেন্ট, 40%, এক্সের 40% বিয়োগ, তাহলে 30 দেবে, তাহলে এটা আমরা এক্স মান পাবো। আমরা এটা একবার করতে পারি, যে মান কত 50 না, তাহলে 50-এ কত 40 বিয়োগ করলে 50-এ 40 বিয়োগ, তো 50 মাইনাস 50 মানে 50 40, তাহলে 50 মাইনাস 50-এর 40% বিয়োগ, 40%, তাহলে 100 হবে, তাহলে এটা কাটা, এটা কাটা, তাহলে হচ্ছে কত 4 5 20, 20 থেকে 50 বিয়োগ দিলে কত হয় 30, এই সংখ্যাটি কত, সংখ্যাটি 30 হয়, সংখ্যাটি 30 থাকে। আচ্ছা, এটা হচ্ছে কোনো একটা সংখ্যার 60% থেকে 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে, সংখ্যাটি কত, তাহলে এই সংখ্যাটা দিলাম যে এক্স, তাহলে এক্স থেকে বিয়োগ করলে 60 হবে, সংখ্যাটি কত, তাহলে এক্স থেকে এক্সে বিয়োগ দিতে হবে না, তাহলে এখানে আছে X%, এখানে বিয়োগ দিতে পারে, কারণ এখানে সংখ্যা থেকে বলবেন, এখানে বলছে কোন সংখ্যা থেকে, কোন সংখ্যাটি এত পার্সেন্ট বিয়োগ, তো সংখ্যা থেকে মানে এটা দুটো বলছে, সংখ্যা থেকে, আর বলছে কোনো সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করে, কোনো সংখ্যা, তো এক্সের 60%, 60% থেকে 60 বিয়োগ দিলে বিয়োগফল 60 হবে, তাহলে 60% থেকে 60 বিয়োগ দিলে, তাহলে 60 আমি পার করে দিই 120, তাহলে আমাদের এক্সের মানে আমরা এখানে পেয়ে গেলাম 200। এবার এটা আমরা এভাবে করতে পারি যে 200 অপশন চেঞ্জ করতে পারি, অপশন 200, 60%, 60% দিলে আমরা 120, তাহলে 120 থেকে 60 বিয়োগ করলে, তাহলে কোনো সংখ্যা, তাহলে 120 থেকে 60 বিয়োগ করলে 60 হবে, সংখ্যাটি করতে 60 হবে, আমরা এইভাবেই সংখ্যাটি করতে পারি, সংখ্যাটি কত 200। আচ্ছা, আবার একটা সংখ্যা আছে এরকম যে কয়ের বেতন ক্ষয়ের বেতনের অপেক্ষা 35% বেশি হলে, কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা 35% বেশি, কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা 35% বেশি, তাহলে ক্ষয়ের বেতন অপেক্ষা কত টাকা, তাহলে আমরা কী করবো, যে ক্ষয়ের বেতন সাথে কত 35% অপেক্ষা 35% বেশি, তাহলে ক্ষয়ের বেতন 100, তাহলে ক্ষয়ের বেতন কত হবে 100 + 135, তাহলে ক্ষয়ের বেতন 135 টাকা হলে ক্ষয়ের বেতন হবে 100 টাকা, তো ক্ষয়ের বেতন 135 টাকা, ক্ষয়ের বেতন 100 টাকা, ক্ষয়ের বেতন 1 টাকা হলে ক্ষয়ের বেতন 100, ক্ষয়ের বেতন 100 টাকা হলে এত টাকা গেলে কত, এত আসে 74 মাইনাস 7, তাহলে কম হবে কত, কম হবে এত টাকা, কম হবে, তাহলে ক্ষয়ের বেতন ধরলাম যে ক্ষয়ের বেতন ধরলাম 100 টাকা, তাহলে কত বেশি কত হবে 35 বেশি, 125 বেশি, তাহলে ক্ষয়ের বেতন শতকরা কত হিসেবে, তাহলে শতকরা বেশি লাগতো, তাহলে আমরা ডি করতে পারি ক্ষয়ের বেতন দিলে 100, ক্ষয়ের বেতন দিলে 135, তাহলে এটা পার্থক্য আছে তোমার তোমার এটা, তাহলে 135, তাহলে 135 100, হ্যাঁ, তাহলে এত মান চলে আসছে, এটাতে বিয়োগ করলে চলে আসছে, মানে বাড়ছে কত অপেক্ষা না বাড়ছে, ক্ষয়টা কত বাড়ছে, তো 35-এ 100 বাড়ছে না, মানে 100 থেকে 35 বাড়ছে, তো 35 100, মানে ক্ষয়ের বেতন যদি 135 টাকা হলে, তাহলে ক্ষয়ের বেতন কত হবে 100 টাকা, মানে এটা আর কি, মানে বেতনটা হলো হওয়ার পরে এখন যে অপেক্ষা কত বেশি, তাহলে এই যে এই বেতনটা যে মান আসলো, এই মানটা থেকে এই প্রথম যে মানটা, এই মানটা বিয়োগ দিতে হবে না, তাহলে আমরা কী বললাম, এটা ওই অপেক্ষা বেশি, তাহলে আমরা এরকম, তারপরে এটা কী করলাম যে কোনো সংখ্যা এক্সের এত পার্সেন্ট থেকে এত বিয়োগ দিলে এত, এটাও করতে পারি যে কোনো সংখ্যা থেকে এত বিয়োগ দিলে, এক্স থেকে এক্স মানে বিয়োগ দিয়ে আমরা করতে যাই। প্রমাণ করছে এরকম যে জাহিদ সাহেব বেতন 10% কমার পর রিয়াজকে বেতন দেবে 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হবে আর কি, তো 10% কমানোর পর 10% কমানোর কত 100 টাকা, 10% কমানোর কত 90 টাকা, 90 টাকা, আবার বৃদ্ধি করলে আবার কী আছে 10% বাড়ানো হলে 90 টাকা থেকে 10% বাড়ছে,
তো 99 টাকা, তো কত বাড়ছে 1%। তাহলে লিখিতভাবে এই করতে হবে যে 10% হ্রাস করলে কি 100 মাইনাস 110 90%, আর 10% বৃদ্ধি করলে লিখিতভাবে আসতে পারে। আর এক কথা কি প্লাস এ মানে এ প্লাস বি যোগ এ বি ভাগ 100, এভাবে করা যেতে পারে। আচ্ছা, এখানে একটা ভুল, একটা মজার ট্রিকি অঙ্ক ছিল যে ওই পয়েন্টে কী করতে হবে, 10 শূন্য না, এই শূন্য যে এটা আগে শূন্য, দুটি শূন্যের জন্য দুইটা করে আগে শূন্য, তিনটে শূন্যের জন্য তিনটে করে 1 2 3 করে আগে শূন্য, চারটে শূন্যের জন্য 1 2 3 4 চারটে শূন্য 4টে করে আগে 1 2 3 4 4টে শূন্য কত হতো, মাথায় রাখতে হবে পয়েন্টের বিষয় হিসাব, ভাগ করা সহজ নিয়ম। আচ্ছা, একটি শেয়ারের মূল্য হচ্ছে তোমার 20% বেড়ে গেলে, শতকরা 20% বেড়ে গেলে এবং আজকে আবার 25% কমে গেল, তাহলে প্রকৃত মূল্য কত? তাহলে আচ্ছা, আমরা 20% বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কমে গেছে, তাহলে আমরা কী করতে পারি? তাহলে এখানে আমরা ডিল করতে পারি যে 125 টাকা বেড়ে গেছে, 25 কমাইতে কত হবে, 100 টাকা কমাইতে হবে, 25 টাকা কমাইতে হবে, তাহলে কমাইতে এত, তাহলে এই মান চলে আসলো, এই মানটা চলে আসলো এত, বাকি এত চলে আসলো, ঠিক আছে, এত চলে আসলো এই মানটা 125 থেকে 125 থেকে বিয়োগ দিতে হবে, এই মান চলে আসলো এটা, তাহলে এত টাকা চলে আসলো। এখন মূল বেতন কত, মূল 100 না, এত থেকে এত চলে আসবে। তাহলে কোনো শেয়ারের মূল্য গতকাল 25 কম বেড়েছে গেল, ঠিক আছে, গতকাল বেড়ে গেছে, কত 125 বেড়ে গেছে, 25 মানে 125, আজকে আবার 25 কমে গেল, তাহলে কত তাহলে 100 টাকা থেকে 125 বাড়ছে, আবার কমছে কিন্তু ওই 100 টাকা কমছে, তাহলে 100 থেকে 25 কমছে, 125 কত 25% কমছে, তাহলে এটা বাড়ার, এটা কিন্তু বাড়ার মূল্য, ঠিক আছে, এটা বাড়ার মূল্য, আর এটা হলো কমার মূল্য, তাহলে এখান থেকে চলে আসলো 93। আচ্ছা, আরেকটা আমরা দেখি, এটা এলাকায় 5% বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল শতকরা কত % বৃদ্ধি পাবে? তাহলে আয়তন 5% বৃদ্ধি পেলে তাহলে ক্ষেত্রফলে যে মূল 100, এটা তাহলে আয়তন পাইলাম মূল 1000, আর কত 5% হয়েছিল 105, তাহলে 105 হলে এর ক্ষেত্রফল কত হতে হয়, তাহলে এততে বিয়োগ দিলে কত, বিয়োগ দিয়ে 100 দিয়ে হলে এত চলে আসলো।